আসসালামু আলাইকুম। প্রথমেই মহান রব্বুল আলামিনের নিকট অশেষ শুকরিয়া আদায় করছি। আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত বেঁচে আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আশা রাখি তোমরাও ভালো আছো, সুস্থ আছো। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা জানো নোভেল করোনা ভাইরাস তথা কোভিড-19-এর কারণে পুরো পৃথিবী আজ বিপর্যস্ত। বিপর্যস্ত মানবতা, বিপর্যস্ত নাগরিক জীবন, বিপর্যস্ত বাংলাদেশ সহ বিশ্ব অর্থনীতি। আর যার কারণে বন্ধ রয়েছে তোমাদের শ্রেণীতে পাঠদান কার্যক্রম। মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে তোমাদের শিক্ষণ কার্যক্রম। আর এই শিক্ষণ কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে অনলাইন ক্লাসের আয়োজন। অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম নিয়ে হাজির হয়েছি আমি পারভিন আক্তার, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি নজরুল কলেজ, ত্রিশাল, ময়মনসিংহ। তো যাদের জন্য আজকের আয়োজন তারা হলো স্নাতক পাস বিবিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। তোমাদের জন্য আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের কস্ট অ্যাকাউন্টিং অর্থাৎ উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান সাবজেক্টের কন্ট্রাক্ট কস্টিং টপিক নিয়ে। তো আমাদের আজকের টপিক কি? কন্ট্রাক্ট কস্টিং। শিক্ষার্থীরা, কন্ট্রাক্ট বলতে আমরা কি বুঝি? কন্ট্রাক্ট বলতে আমরা বুঝি চুক্তি করা। কিন্তু আজকে যে কন্ট্রাক্ট নিয়ে আলোচনা করব সেই কন্ট্রাক্ট অর্থ চুক্তি করা নয়, সেটার অর্থ হচ্ছে ঠিকা কার্য। সেটার অর্থ কি? ঠিকা কার্য। তাহলে কন্ট্রাক্ট কস্টিং এর অর্থ কি দাঁড়ালো? ঠিকা কার্য ব্যয় হিসাব। আচ্ছা, তো ঠিকা কার্য বলতে আমরা কি বুঝি? ঠিকা কার্য হচ্ছে যেখানে দুটি পক্ষের মাঝে চুক্তি হবে। কি হবে? চুক্তি হবে। চুক্তির মাধ্যমে একটি নির্দিষ্ট কাজ একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অর্থের বিনিময়ে সম্পাদন করাই হচ্ছে ঠিকা কার্য। এখন আমরা বিস্তারিত জানব। চুক্তির মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট কাজ পূর্বে স্থিরকৃত নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পাদন করার দায়ভার গ্রহণ করাকে ঠিকা কার্য বলে। ঠিকা কার্য কোন কাজগুলি ঠিকা কার্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়? যেমন দালান কোঠা নির্মাণ, সেতু ও বাঁধ নির্মাণ, খাল খনন, বৈদ্যুতিক কেন্দ্র ও লাইন সংস্থাপন ইত্যাদি কাজকে ঠিকা কার্য বোঝায়। এখন আমরা আসব ঠিকা কার্য হিসাব বা কন্ট্রাক্ট অ্যাকাউন্ট। ঠিকা কার্য হিসাব বলতে আমরা বুঝি হিসাব বিজ্ঞানের স্বীকৃত নিয়মনীতি অনুযায়ী ঠিকা কাজের কস্ট এবং প্রফিট নির্ধারণের কার্যক্রমকে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট বলে। কন্ট্রাক্ট কস্টিং বা ঠিকা কার্য ব্যয় হিসাব কার্যভিত্তিক ব্যয় হিসাব পদ্ধতির একটি শাখা। ঠিকা কার্য চুক্তির ভিত্তিতে করা হয়। কাজ শেষ হয়ে গেলে চুক্তিও বাতিল হয়ে যায়, তাই একে শেষ ব্যয় হিসাব বা টার্মিনাল কস্টিংও বলা হয়। তাহলে ঠিকা কার্য হিসাবকে কি বলা হয়? টার্মিনাল কস্টিংও বলা হয়ে থাকে। এখন আসব এই ঠিকা ব্যয় হিসাবের সাথে দুটি পক্ষ জড়িত থাকে। কয়টি পক্ষ? দুইটি পক্ষ জড়িত থাকে, যার একটি পক্ষকে বলা হচ্ছে কন্ট্রাক্টর বা ঠিকাদার, আরেকটি পক্ষ হচ্ছে কন্ট্রাক্টি বা ঠিকাদাতা। ঠিকাদার বলতে কি বুঝি? যে ব্যক্তি ঠিকা কার্যের দায়িত্ব গ্রহণ করে সে হচ্ছে কন্ট্রাক্টর বা ঠিকাদার। আর কন্ট্রাক্টি বা ঠিকাদাতা হচ্ছে যে ব্যক্তি কোনো কার্য সম্পাদনের জন্য চুক্তিপত্র প্রদান করে সে হচ্ছে কন্ট্রাক্টি বা ঠিকাদাতা। এখন আমরা আসব এই কন্ট্রাক্ট অ্যাকাউন্ট করার জন্য কিছু গুরুত্বপূর্ণ আইটেম রয়েছে যেগুলি আমাদের জানা খুবই প্রয়োজন। সেই আইটেমগুলি সম্পর্কে একটু জানব। প্রথমে আসি ওয়ার্ক সার্টিফাইড, স্বীকৃত কাজের ব্যয়। অর্থাৎ স্বীকৃত কাজের ব্যয় বা ওয়ার্ক সার্টিফাইড বলতে আমরা কি বুঝি? ঠিকাদার কর্তৃক সম্পাদিত মোট ব্যয়ের যে অংশ স্থপতি বা আর্কিটেক্ট স্বীকার করেন তাকে ওয়ার্ক সার্টিফাইড বলে। অর্থাৎ আমরা ঠিকাদার একটা কাজ করলো, সেই কাজের ব্যয় মোট ব্যয়ের একটা অংশ স্থপতিকে দেখালো, স্থপতি সেটা স্বীকার করে নিল, তখন সেটা স্বীকার করে নিয়ে ঠিকাদারকে একটা সার্টিফিকেট প্রদান করে, সেই সার্টিফিকেটটাই হচ্ছে ওয়ার্ক সার্টিফাইড। আর ওয়ার্ক আনসার্টিফাইড বা অস্বীকৃত কাজের ব্যয় বলতে কি বুঝি? ওয়ার্ক আনসার্টিফাইড হচ্ছে ঠিকাদার কর্তৃক সম্পাদিত মোট ব্যয়ের যে অংশ স্থপতি বা আর্কিটেক্ট স্বীকৃতি প্রদান করেন না তাকেই হচ্ছে ওয়ার্ক আনসার্টিফাইড বলে। এখন আসবো ক্যাশ রিসিভড অ্যান্ড রিটেনশন মানি, নগদ প্রদান এবং সংরক্ষিত অর্থ বা রক্ষিত অর্থ। আর্কিটেক্ট ঠিকাদারের যে পরিমাণ কাজের জন্য স্বীকৃতি প্রদান করেন
ঠিক সে পরিমাণ অর্থ ঠিকাদাতা ঠিকাদারকে প্রদান করেন না। এই স্বীকৃত কার্যমূল্যের একটি নির্দিষ্ট অংশ রেখে দিয়ে ঠিকাদাতা ঠিকাদারকে নগদ অর্থ প্রদান করেন, যা ক্যাশ রিসিভড নামে পরিচিত। আর স্বীকৃত মূল্যের যে পরিমাণ অর্থ ঠিকাদারকে প্রদান করা হয় না সেটাই রিটেনশন মানি বা সংরক্ষিত অর্থ। আরও পরিষ্কারভাবে বলা যায়, রিটেনশন মানি ইকুয়াল টু ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড মাইনাস ক্যাশ রিসিভড বাই কন্ট্রাক্টর। আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। মনে করো কন্ট্রাক্টর যদি 100 টাকার কাজের বিপরীতে 75 টাকার সার্টিফিকেট পায়, তাহলে 75 টাকাই হলো ওয়ার্ক সার্টিফাইড আর বাকি 25 টাকা হলো ওয়ার্ক আনসার্টিফাইড। এখন কন্ট্রাক্টরকে ওয়ার্ক সার্টিফাইডের 75 টাকার সম্পূর্ণ পরিশোধ করবে না, হয়তো 60 টাকা নগদে দিবে, যা ক্যাশ রিসিভড, আর বাকি যে অবশিষ্ট যে 15 টাকা রইল সেটাই হচ্ছে রিটেনশন মানি। দেখো বিষয়টি আমি আবার বলছি। মনে করো আমাদের কন্ট্রাক্ট প্রাইস, টোটাল কন্ট্রাক্ট প্রাইস হচ্ছে 75 টাকা, 100 টাকা। আমি ঠিকাদার 75 টাকার সার্টিফিকেট পেল, তাহলে এই 75 টাকা হচ্ছে ওয়ার্ক সার্টিফাইড। এখন যে কন্ট্রাক্টটি, যে ঠিকাদাতা, সে কি তাকে 75 টাকায় দিয়ে দিবে? হয়তোবা 75 টাকার পুরোটুকুই দিবে না। কেন দিবে না? যদি 75 টাকা পুরোটাই দিয়ে দেয়, এমনও হতে পারে সে কাজটা নাও করতে পারে, সে কাজটা রেখে অন্য একটা প্রজেক্টে চলে যেতে পারে। তাই ঠিকাদাতা কি করবে? 75 টাকার পুরো টাকা সে প্রদান করবে না। সে মনে করো 60 টাকা প্রদান করলো। কত টাকা দিল? 60 টাকা। তাহলে এই 60 টাকা হচ্ছে ক্যাশ রিসিপ্ট। আর 75 টাকার মাঝে কত দিল? 60 টাকা। রইল কত? 15 টাকা। রইল কত? 15 টাকা। এই 15 টাকা হচ্ছে রিটেনশন মানি। এটা কি? রিটেনশন মানি। এখন আমরা আসবো আরেকটি গুরুত্বপূর্ণ দফায়, সেটা হচ্ছে নোশনাল প্রফিট বা আনুমানিক মুনাফা। আমরা কন্ট্রাক্ট অ্যাকাউন্ট করতে গিয়ে আমরা একটা শব্দ পাবো, নোশনাল প্রফিট। সেটা কি এখন জানবো। অসম্পূর্ণ ঠিকা কাজের ক্ষেত্রে প্রাথমিকভাবে যে মুনাফা নির্ণয় করা হয় তাকে আনুমানিক মুনাফা বা নোশনাল প্রফিট বলে। অর্থাৎ অসম্পূর্ণ ঠিকা কার্যের প্রত্যয়নকৃত ও অপ্রত্যয়নকৃত মূল্যের যোগফল থেকে সম্পাদিত কাজের ব্যয় বাদ দিলে যে পার্থক্য পাওয়া যায় তাকেই আনুমানিক মুনাফা বলে। এখন আসবো আমরা এই যে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট করব, সেটা কিভাবে করব। সাধারণত কন্ট্রাক্ট অ্যাকাউন্টে 3টি ধাপে করা হয়। কয়টি ধাপে করা হয়? 3টি ধাপে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট করা হয়। প্রথম ধাপে কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ডেবিট দিক যোগ করে ক্রেডিট দিকের যোগফল বাদ দিয়ে কস্ট অফ ওয়ার্ক ডান বা কস্ট সিডি বের করতে হয়। এক্ষেত্রে কন্ট্রাক্ট অ্যাকাউন্টের যা কিছু ব্যয় হয়েছে তার সমস্ত ব্যয়কে সম্পত্তি সহ ডেবিট করতে হবে। আবার কন্ট্রাক্ট অ্যাকাউন্টের হিসাবকাল শেষে যে সমস্ত ব্যয় বা সম্পত্তি অব্যবহৃত থাকবে বা ফেরত আসবে তা ক্রেডিট করতে হবে। তাহলে প্রথম ধাপ গেল। পরবর্তী ধাপ বা দ্বিতীয় ধাপে আমরা কি বের করব? দ্বিতীয় ধাপে নোশনাল প্রফিট কত তা নির্ণয় করতে হবে। সর্বশেষ ধাপে কত টাকা ঠিকাদার লাভ হিসেবে নেবে তা নির্ণয় করতে হবে। এখন আমরা দুটা গুরুত্বপূর্ণ বিষয় দেখব। সেটা হচ্ছে, যদি অঙ্ক করতে গিয়ে দেখা যায় যে 3/1 অংশ বা 25% কাজ সম্পূর্ণ হয়নি, সেক্ষেত্রে ঠিকাদার কোনো লাভ নেবে না। ফলে নোশনাল প্রফিটই হবে প্রফিট প্রভিশন। তখন অঙ্ক হবে 2 ধাপে, অর্থাৎ নোশনাল প্রফিট পর্যন্তই অঙ্ক হয়ে যাবে। এই 1 আর 2 এই 2 ধাপেই অঙ্কটা হয়ে যাবে। তৃতীয় ধাপ আর করতে হবে না। কখন? যখন 25%-এর কম কাজ হবে। এরপরে আরেকটা বিষয় আমরা জানবো, সেটা হচ্ছে ঠিকা কার্যের প্রারম্ভিক সম্পত্তিসমূহ এবং প্রারম্ভিক দায়সমূহ কন্ট্রাক্ট অ্যাকাউন্টে যথাক্রমে ডেবিট এবং ক্রেডিট করা হয়। কি করা হয়? ডেবিট এবং ক্রেডিট করা হয়। এখন আমরা দেখব যে প্রশ্নপত্রে কি কি তথ্য দেয়া থাকে। আমরা যে অঙ্কটা করব, আমরা প্রশ্নপত্রে কি কি তথ্য থাকবে সেটা এখন দেখব। 1 নম্বরে দেখব কন্ট্রাক্ট প্রাইস, অর্থাৎ যে আমরা ঠিকা কার্যটা করছি এই ঠিকা কার্যের মূল্যটা কত, মোট মূল্য দেয়া থাকবে। 2 নম্বর হচ্ছে কন্ট্রাক্ট শুরু হওয়ার তারিখ, কবে কন্ট্রাক্টটা শুরু হচ্ছে সেই তারিখটা দেয়া থাকবে। 3 নম্বর ওপেনিং ব্যালেন্স অফ ম্যাটেরিয়ালস, প্লান্ট, লুজ টুলস, ওয়ার্ক ইন প্রোগ্রেস, অর্থাৎ এই সম্পত্তিগুলির ওপেনিং ব্যালেন্স প্রারম্ভিক মূল্য দেয়া থাকবে। 4 নম্বরে
কন্ট্রাক্টের শেষ তারিখ অথবা হিসাবকালের নির্দিষ্ট তারিখ দেয়া থাকবে, অর্থাৎ কন্ট্রাক্টটা কবে শেষ হচ্ছে সেই তারিখটা দেয়া থাকবে বা হিসাবকালটা কবে শেষ হবে সেই তারিখটা দেয়া থাকবে। 5 নম্বর, কন্ট্রাক্ট অ্যাকাউন্টে কি কি এক্সপেন্স বা অ্যাসেটস চার্জ করা হয়েছে তার বিবরণ দেওয়া থাকবে। 6 নম্বর, কন্ট্রাক্ট শেষে অথবা হিসাবকাল শেষে কি কি এক্সপেন্স বা অ্যাসেটস অবশিষ্ট থেকে গেছে সেই বিবরণটা দেওয়া থাকবে। 7 নম্বর, ওয়ার্ক সার্টিফাইড, ওয়ার্ক আনসার্টিফাইড, ক্যাশ রিসিপ্ট, রিটেনশন মানি, প্রফিট পার্সেন্টেজ, রেট অফ ডেপ্রিসিয়েশন, এই বিষয়গুলি প্রশ্নপত্রে দেয়া থাকে। তাহলে আমাকে কি কি অ্যাকাউন্ট করতে হবে বা কি কি হিসাব করতে হয় তোমাদেরকে? আমাদেরকে 3টি হিসাব করতে হয়। 1 নম্বরে করতে হয় কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, তারপর করতে হবে কন্ট্রাক্টিস অ্যাকাউন্ট, 3 নম্বরে করতে হয় এক্সট্রাক্ট ব্যালেন্স শিট। তবে তোমাদের পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রেই 1 নম্বর কন্ট্রাক্ট অ্যাকাউন্ট এটাই আসে, আর এক্সট্রাক্ট ব্যালেন্স শিট মাঝে মাঝে যায়। কন্ট্রাক্টিস অ্যাকাউন্টটা তোমাদের করার প্রয়োজন হয় না। তো শিক্ষার্থীরা, এখন আমরা দেখব এই কন্ট্রাক্ট অ্যাকাউন্ট কিভাবে করতে হয়। আমরা এখানে একটি ফর্মুলা তৈরি করেছি যে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট কিভাবে করতে হবে সেই ফর্মুলা। উপরে সবার আমরা জানি যে কোনো অ্যাকাউন্ট করার ক্ষেত্রে উপরে শিরোনাম দিতে হয়, তাই আমরা শিরোনাম দিব কন্ট্রাক্ট অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড, যে বছরে শেষ হচ্ছে সেই শেষ দিনের হিসাবটা আমরা করব। এই পাশে বাম পাশে হচ্ছে ডেবিট, ডান পাশে হচ্ছে ক্রেডিট। তো আমি আগে বলেছি যে অঙ্কটা হবে 3টি ধাপে। প্রথম ধাপ, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ, আর এটা হচ্ছে তৃতীয় ধাপ। তো প্রথম ধাপে কি বসবে? আমরা একটু আগে বলেছি যে প্রথম ধাপে বসবে কন্ট্রাক্টের কাজে যদি আমরা কোনো ব্যয় বা সম্পত্তি প্রদান করে থাকি সেগুলি ডেবিট পাশে বসবে। তাহলে আমরা দেখি যে প্রথমেই বসছে যে ওপেনিং অ্যাসেটস অ্যাট সাইট, অর্থাৎ সাইটে আমাদের কি কি ওপেনিং অ্যাসেটস রয়েছে সেগুলি বসবে, যেমন ম্যাটেরিয়ালস, প্লান্ট, টুলস, ওয়ার্ক ইন প্রোগ্রেস। যদি এগুলির মাঝে যে কোনো একটি থাকে তাহলে বসবে। এরপরে আমাদের কন্ট্রাক্টের কাজে যা কিছু দেওয়া হয়েছে সেই খরচগুলি ডেবিট পাশে বসবে, যেমন ম্যাটেরিয়ালস ইস্যুড ফ্রম স্টোরস, materials sent to site, purchase of materials, plant installed, loose tools, depreciation of general plant, direct labor, indirect wages and expenses, general overhead, hire of plant, cost of subcontract, supervision expenses, research and development, establishment charge, accrued wages যদি কোনো বকেয়া খরচ থেকে থাকে। এরপর বসবে প্রফিট অন সেল অফ ম্যাটেরিয়াল অর প্লান্ট। তাহলে এটা ডেবিট পাশে বসলো। ক্রেডিট পাশে কি বসবে? ক্রেডিট পাশে দেখো যদি ওপেনিং লায়াবিলিটিস থাকে তাহলে সেটা বসবে, যেমন আউটস্ট্যান্ডিং এক্সপেন্স থাকতে পারে, আউটস্ট্যান্ডিং সাবস কন্ট্রাক্টরস বিল থাকতে পারে। এগুলি যদি থাকে তাহলে ক্রেডিট পাশে বসবে। এরপর বসবে, আগেই বলেছি যে কন্ট্রাক্টের কাজের শেষে যা কিছু অবশিষ্ট থাকে সেই ব্যয় বা সম্পত্তিগুলি ক্রেডিট পাশে বসে। তাহলে আমরা দেখি ম্যাটেরিয়াল রিটার্ন, যদি ম্যাটেরিয়াল ফেরত আসে, প্লান্ট রিটার্ন, ম্যাটেরিয়াল ইন হ্যান্ড সিডি, প্লান্ট ইন হ্যান্ড সিডি, সেল অফ প্লান্ট বা ম্যাটেরিয়াল, সেল অফ স্ক্রেপস যদি থাকে, অ্যাক্সিডেন্টাল লস অফ প্লান্ট অথবা ম্যাটেরিয়াল, প্রিপেড এক্সপেন্স। তো এই হচ্ছে প্রথম ধাপ। আমরা কি করব এখন? আমরা টোটাল এক্সপেন্স যোগ করব, ডেবিট সাইড যোগ করে সেটা ক্রেডিট সাইডে নিয়ে গেলাম। এখন দেখলাম ক্রেডিট সাইডের যোগফল কম, কি ক্রেডিট সাইডের যোগফল কম, তাহলে সেক্ষেত্রে যে পার্থক্যটা বের হবে সেই পার্থক্যটাকে বলা হবে কস্ট অফ ওয়ার্ক ডান অথবা কস্ট সিডি। প্রথম ধাপ শেষ হয়ে গেল, এখন আসব দ্বিতীয় ধাপে। এই যে কস্ট অফ ওয়ার্ক ডান সিডি আমরা বের করলাম, আমরা জানি যে এখানে সিডি থাকে, পরবর্তী ধাপে বিডি করে নিয়ে আসতে হয়। সিডি মানে ক্যারিড ডাউন। পরে আমরা অপর দিকে ডেবিট পাশে এই কস্ট অফ ওয়ার্ক ডান অথবা কস্টটাকে বিডি করে নিয়ে আসলাম। বিডি হচ্ছে ব্রড ডাউন, অর্থাৎ উপর হতে আনিত, আর সিডি হচ্ছে নিচে নিত। এখন আমাদের দ্বিতীয় ধাপের কাজ হচ্ছে যে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড আর ভ্যালু অফ ওয়ার্ক আনসার্টিফাইড, এই দুটি বসাবো। এই দুটি মূল্য যোগ করে আমরা ডেবিট পাশে নিয়ে আসব। এই ডেবিট পাশে এই যোগফল থেকে আমরা কস্ট অফ ওয়ার্ক ডান বাদ দিব। বাদ দিলে যে ব্যালেন্সটা থাকবে সেটাকে বলা হচ্ছে নোশনাল প্রফিট সিডি, অর্থাৎ আনুমানিক মুনাফা হয়েছে প্রতিষ্ঠানের এই টাকা। এরপর
এই নোশনাল প্রফিট সিডিটাকে আবার আমরা ক্রেডিট পাশে বিডি করে নিয়ে যাব, নিয়ে গেলাম। তারপরে এই টাকাটা আমরা ডেবিট পাশে নিয়ে আসব, নিয়ে এসে এই টাকার দুইটা অংশে ভাগ করে দিব। এই নোশনাল প্রফিটটাকে দুইটা অংশে ভাগ করে দিব। কি কি অংশে? প্রথমে আমরা ভাগ করব প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। আমরা কিছু অংশ দিয়ে দিব এবং কিছু অংশ প্রভিশন হিসেবে রেখে দিব। তাহলে এখন আমরা দেখব এই যে নোশনাল প্রফিট আমরা দুইটা অংশে ভাগ করে দিলাম, এর কতটুকু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে নিতে হবে তার কিছু ফর্মুলা আমরা এখানে দেখব। তো 1 নম্বর ফর্মুলা হচ্ছে, খেয়াল করো, কন্ট্রাক্ট প্রাইসের 25%-এর কম কার্য সম্পাদন করা হলে প্রফিটের সবটুকুই প্রভিশন হিসেবে দেখাতে হবে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কোনো প্রফিট ট্রান্সফার হবে না, যেটা আমরা আগেও বলেছিলাম। 2 নম্বর ফর্মুলা, যদি কন্ট্রাক্ট প্রাইসের 25% থেকে 50% পর্যন্ত কাজ সম্পূর্ণ হয় তবে প্রফিটের ফর্মুলা হবে 1/3 ইন্টু নোশনাল প্রফিট ইন্টু উপরে ক্যাশ রিসিপ্ট, নিচে হচ্ছে ওয়ার্ক সার্টিফাইড। এই 1/3 হচ্ছে সূত্রের। 3 নম্বর ফর্মুলা হচ্ছে, যদি কন্ট্রাক্ট প্রাইসের 50% থেকে 90% পর্যন্ত কাজ সম্পূর্ণ হয় তবে প্রফিটের ফর্মুলাটা হবে এরকম, 2/3 ইন্টু নোশনাল প্রফিট ইন্টু ক্যাশ রিসিপ্ট ডিভাইডেড বাই ওয়ার্ক সার্টিফাইড। 4 নম্বর ফর্মুলা, কার্য সম্পাদন যদি 90%-এর বেশি এবং 100%-এর কম হয় এক্ষেত্রে দুটি ফর্মুলা হবে। তো প্রথম ফর্মুলাটা হচ্ছে ক্যাশ রিসিপ্ট মেথড। সেটা কিভাবে বের করতে হবে? প্রফিট ইকুয়াল টু এস্টিমেটেড টোটাল প্রফিট ইন্টু ক্যাশ রিসিপ্ট ডিভাইডেড বাই কন্ট্রাক্ট প্রাইস। 2 নম্বর হচ্ছে ওয়ার্ক সার্টিফাইড মেথড। প্রফিট ইকুয়াল টু এস্টিমেটেড টোটাল প্রফিট ইন্টু ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড ডিভাইডেড বাই কন্ট্রাক্ট প্রাইস। তবে এক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, যদি অঙ্কে কন্ট্রাক্ট প্রাইসের কত অংশ সম্পাদন করা হয়েছে তা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, তবে সবসময়ই আমরা 3 নং ফর্মুলা ব্যবহার করব। কোন ফর্মুলাটা? 3 নং ফর্মুলাটা। অর্থাৎ সবসময় আমরা কি ব্যবহার করব যদি বোঝা না যায়? 2/3 ইন্টু নোশনাল প্রফিট ইন্টু ক্যাশ রিসিপ্ট ডিভাইডেড বাই ওয়ার্ক সার্টিফাইড। অর্থাৎ এই সূত্রের মাধ্যমে আমরা নোশনাল প্রফিটের একটা নির্দিষ্ট পরিমাণ অংশ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে পাঠাবো। তো এইভাবেই আমাদেরকে কন্ট্রাক্ট অ্যাকাউন্টটা করতে হয়। কন্ট্রাক্ট অ্যাকাউন্ট করার পর আমাদেরকে এক্সট্রাক্ট ব্যালেন্স শিট করতে হয়। তো এক্সট্রাক্ট ব্যালেন্স শিটে আমাদেরকে কী নিতে হয়? কন্ট্রাক্ট অ্যাকাউন্ট বা হিসাবকাল শেষে যে সমস্ত ব্যয় বা সম্পত্তির অবশিষ্ট মূল্য থেকে যায় তা অ্যাসেটস দিকে নিতে হয় এবং যাবতীয় দায় ও ক্যাপিটাল দায় পাশে বসে। তো আমরা জানি যে সাধারণত ব্যালেন্স শিট যেভাবে করতে হয় যে অ্যাসেটস এবং লায়াবিলিটিস নিতে হয়, তো এই ক্ষেত্রেও তাই করতে হচ্ছে, অ্যাসেটস এবং লায়াবিলিটিস নিতে হচ্ছে। তো আমরা প্রথমে দেখব ফর্মুলাটা। আমরা শিরোনাম বসালাম এক্সট্রাক্ট ব্যালেন্স শিট। আর আমরা জানি যে ব্যালেন্স শিট সবসময়ই একটা নির্দিষ্ট হিসাবকালের শেষ দিনে হয়, একটা নির্দিষ্ট তারিখ বা একটা দিনের জন্য হয়। তাহলে আমরা ডেটটা বসাবো অ্যাজ এট 31, যে কোনো ডেট, যেমন ডিসেম্বর হতে পারে, জুন হতে পারে। তো শুরুতে আসি অ্যাসেটস। ম্যাটেরিয়ালস ইন হ্যান্ড, যদি ম্যাটেরিয়ালস হাতে থাকে সেটা আসবে। প্লান্ট, এই সম্পত্তিটা আসবে। আমরা জানি যে কোনো সম্পত্তি থেকে অবচয় থাকলে বাদ দিতে হয়। ডেপ্রিসিয়েশন বাদ দিব, যদি রিটার্ন হয় বাদ দিব। সেল অফ প্লান্ট, যদি প্লান্ট বিক্রি করে দেয় তাহলেও বাদ দিব। যে অবশিষ্ট মূল্যটা থাকবে সেটা দ্বিতীয় কলামে বসবে। এরপর আসি লুজ টুলস, যদি খুচরা যন্ত্রাংশ থাকে এটাও সম্পদ পাশে নিতে হবে, এখান থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিব। প্রিপেড এক্সপেন্স, অগ্রিম খরচ, এটাও সম্পদ পাশে বসবে। ওয়ার্ক ইন প্রোগ্রেস, চলতি কার্য, এটাও এক ধরনের সম্পদ, এটাও অ্যাসেটস পাশে বসবে। তবে এই ওয়ার্ক ইন প্রোগ্রেস কীভাবে বের করতে হয় সেটা দেখব। প্রথমে আমরা নিব ওয়ার্ক সার্টিফাইড, এটার সাথে ওয়ার্ক আনসার্টিফাইড যোগ করতে হবে। এরপর ক্যাশ রিসিপ্ট বাদ দিতে হবে এবং যদি প্রফিট প্রভিশন থাকে সেটাও বাদ দিতে হবে। এরপর আমরা টোটাল অ্যাসেটস যোগ করব, যোগ করে আমরা ক্লোজিং রেখা দ্বারা বন্ধ করে দিব। কেন ক্লোজিং রেখা দ্বারা বন্ধ করব? কারণ আমাদের অ্যাসেটস এবং লায়াবিলিটিস অলওয়েজ সমান হবে। এখন আমরা আসবো লায়াবিলিটিস পাশে। লায়াবিলিটিস পাশে আমরা প্রথমে নিব আউটস্ট্যান্ডিং বা অ্যাক্রুড কোনো এক্সপেন্স থাকলে, অর্থাৎ বকেয়া কোনো খরচ থাকলে সেটা নিতে হবে। ক্রেডিটর্স বা অ্যাকাউন্ট পেয়েবল, অর্থাৎ পাওনাদার যদি থাকে সেটা আমাদের দায় পাশে নিতে হবে। ক্যাপিটাল, মূলধন তো অবশ্যই দায় পাশে আসবে অনার সিকিউরিটি হিসেবে।
তো মূলধনের সাথে আমরা জানি নেট প্রফিট যোগ হয়, লস অন প্লান্ট যদি হয়, যদি প্লান্ট বিক্রি করে লস হয় তাহলে সেটা বিয়োগ হবে, আর ড্রয়িং অর্থাৎ মালিক যদি উত্তোলন করে থাকে সেটা মূলধন থেকে বাদ যায়। তো এই ক্ষেত্রে আমরা টোটাল লাইবিলিটিস যোগ করব, আমাদের অ্যাসেটস এবং টোটাল লাইবিলিটিস সমান হয়ে যাবে। এভাবেই আমরা এক্সট্রাক্ট ব্যালেন্স শিট তৈরি করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো। তোমরা তোমাদের যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করবে। আশা করি তোমরা ভালো থাকবে। একটা কথা মনে রাখবে, রাত যতই গভীর হোক, সূর্য বা সকাল ততই সন্নিকটে থাকে। আমরা আশা রাখবো যে আমরা অতি শীঘ্রই এই সংকট থেকে উদ্ধার হয়ে যাব, সংকট থেকে আমরা মুক্তি পাব। দোয়া করি সবার জন্য, সবাই আমার জন্য দোয়া করো। ভালো থেকো বাংলাদেশ, সুস্থ থেকো বাংলাদেশ। আল্লাহ হাফেজ।